হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় ১৬ পরিমিতির ১৬.২ এর ৩ নাম্বার লেকচার। আজকে আমরা অনুশীলনীর প্রথম ১০টা ম্যাথ করার চেষ্টা করব। প্রশ্ন নাম্বার ১ লক্ষ্য করো, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এখানে একটা কথা আছে যে বিস্তার, এই বিস্তার কথাটা শুই না অনেকে একটু ঘাবড়াইয়া যাইতে পারে, বাট বিস্তার মানে আসলে কিছুই না। বিস্তার মানে হইল প্রস্থ। ঠিক আছে, তার মানে কি বলছে এখানে, যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। তার মানে প্রস্থ যদি ৫ মিটার হয়, দৈর্ঘ্য হবে ৫ মিটারের দ্বিগুণ, মানে ৫ দুগুণে ১০ মিটার। প্রস্থ যদি ২০ মিটার হয়, দৈর্ঘ্য হবে ৪০ মিটার, অনেকটা এরকম। আবার আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের কিন্তু একটা সূত্র আছে। এগুলা গত ২ ক্লাসে আমরা সব বেসিক কিন্তু কাভার করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আগে সেই ২টা ক্লাস দেখবে, তারপরে আজকের ক্লাস করবে। ঠিক আছে, এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার বলে দিয়েছে এবং জানতে চেয়েছে যে এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। এই টাইপের ম্যাথ আমাদের কিভাবে সলভ করতে হবে, প্রথমেই যেহেতু ক্ষেত্রফলটা দেওয়া আছে, আর আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন এই অঙ্কে কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ কিছুই জানি না। এর জন্য প্রথমে ধরে নিতে হবে। তো তোমরা সবাই লেখবা যে ধরি ধরি প্রস্থ সমান সমান এক্স। প্রস্থ সমান সমান এক্স ধরতে পারো, ক ধরতে পারো, তোমার ইচ্ছা। যেহেতু ক্ষেত্রফলটা দেখো বর্গ মিটারে দেওয়া আছে, তাই আমি প্রস্থকে মিটারে ধরবো। ঠিক আছে, যদি আমার ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারে দেওয়া থাকতো তাহলে আমি প্রস্থকে সেন্টিমিটার এককে ধরতাম। ধরি প্রস্থ এক্স মিটার, তাই প্রস্থ যদি এক্স মিটার হয়, তাহলে বলো তো দৈর্ঘ্য কত হবে। আমাদের কিন্তু উদ্দীপকে শর্ত দেওয়া যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হবে এক্স এর দ্বিগুণ, তার মানে 2x মিটার। আচ্ছা, তাহলে বলো তো প্রশ্ন মতে আমার ক্ষেত্রফল কত হবে। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানেই তো ক্ষেত্রফল। তাহলে 2x এর সাথে তুমি যদি এক্স গুণ করো, দেখো তো প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফলটা কত হবে, ৫১২ বর্গমিটার। তাহলে ৫12। ওকে, এখন এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, তাহলেই কিন্তু এই চলক বা এক্স এর ভ্যালুটা বের হয়ে যাবে। এক্স এর পরিচয় কি, প্রস্থ। তার মানে প্রস্থ বের হয়ে যাবে। আর প্রস্থ যদি তুমি জানো, সেটার সাথে ২ গুণ করলে কিন্তু তোমার দৈর্ঘ্য বের হয়ে যাবে। বলো ফ্লো চার্টটা বুঝছো কিনা। এই এক্স এর দেখো, এই এক্স এর আগে একটা ওয়ান আছে আর এখানে আছে ২, তাহলে ২ অক্ষে ২। এক্স এর সাথে এক্স যখন তুমি গুণ করবা, এক্স এর উপরে মনে মনে একটা ওয়ান আছে পাওয়ার, আর এই এক্স এর উপরে পাওয়ার 1। বেস যখন সেম থাকে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। এগুলো একেবারে ক্লাস 6 এর বাচ্চারাও জানে যে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। তার পরবর্তী স্টেপ দেখো, এক্স স্কোয়ার সমান সমান এই ২ এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। ৫১২কে যদি তুমি ২ দিয়ে ভাগ করো, তাহলে সম্ভবত ২৫৬ হয়। ঠিক আছে, আর তুমি এক্স এর ভ্যালুটা জানতে চাইছে, তাহলে এক্স সমান সমান কি, প্লাস মাইনাস √২৫৬। ঠিক আছে, এই ২৫৬ বর্গমূল হইল গিয়া ১৬, তাই না। তারপর আমি একটু কইরা দেখি, √২৫৬ হবে ১৬। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু +−16। কিন্তু এদিকে একটু টুইস্ট আছে। টুইস্টটা হইলো, এক্স এর পরিচয় জানি কি ছিল, এক্স এর পরিচয় ছিল প্রস্থ। এখন এই প্রস্থ বা দৈর্ঘ্য এগুলো কি কখনো নেগেটিভ হইতে পারে নাকি পারে না, বলো। অবশ্যই নেগেটিভ হইতে পারে না। এগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে যে এক্স এর ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, কারণ প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হবে ১৬ মিটার। আর প্রস্থ যদি ১৬ মিটার হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে, এই যে 2x, তাই এক্স এর জায়গায় ১৬ বসাও, ১৬ দুগুণে কত, ৩২ মিটার। এখন দৈর্ঘ্য আমি বের করলাম, প্রস্থ আমি বের করলাম, কেন করলাম, কারণ আমার কাছে জানতে চেয়েছে পরিসীমা। আর আয়তাকার ক্ষেত্রের পরিসীমার কিন্তু সূত্র আছে, তোমাদের কি তা মুখস্থ। আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র, পরিসীমার সমান সমান ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ২ গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই জন্যই কিন্তু আমার পরিসীমা বের করতে হইলে আগে দৈর্ঘ্য আর প্রস্থ জানা লাগবে। তাই আমি দৈর্ঘ্য আর প্রস্থ বের করছি। দৈর্ঘ্য কত, ৩২, আর প্রস্থ কত, ১৬।
তাহলে একটু হিসাব করো, সম্ভবত হবে 96। আর একক একক কি হবে দেখো, এটাও কিন্তু মিটার, এইটাও মিটার, তাহলে এটা পরিসীমার এককও কিন্তু মিটারই হবে। কেউ আবার বর্গ মিটার লেখা দিও না, ক্ষেত্রফল হইলে বর্গ মিটার হইতো, বাট পরিসীমা কিন্তু মিটার। বলো, কোনো সমস্যা আছে তোমাদের? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। 2 নাম্বার, একটা জমির দৈর্ঘ্য দেওয়া 80 মিটার এবং প্রস্থ দেওয়া 60 মিটার। ওই জমির মাঝে একটা পুকুর খনন করা হলো, একদম জমির মাঝে সেন্টারে পুকুর খনন করা হলো। এখন পুকুরের কিন্তু পাড় থাকে, তাই না? তো সেই পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার, বিস্তার মানে হলো গিয়া তোমার কি বলে, মানে প্রস্থ টাইপের, ঠিক আছে, 4 মিটার হয়। আমি একটু এখন একটা ছবি আঁকবো, ছবি না আঁকলে এটা ভালোভাবে বুঝতে পারবে না। আমার আগের ম্যাথটা হয়তো বা ছবি আঁকা উচিত ছিল, তবে ওটা আসলে দরকার পড়ে না। পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, এই টাইপের ম্যাথ খুবই খুবই কমন। তো এই টাইপের ম্যাথ আসলে আমাদের প্র্যাকটিস করতে হবে, এগুলো আমরা অনেক আগে থেকেই কইরা আসতেছি, ঠিক আছে? তো এই জন্য অনেকে প্র্যাকটিস করবে না। এটা আমার, এই প্রবলেমটা আমারও ছিল, আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন আমিও দেখা যায় যে পরীক্ষার আগের রাতে মানে অঙ্ক শুধু দেখা যাইতাম, ঠিক আছে, নিজে হাতে কলমে প্র্যাকটিস করতাম না। আর তার জন্য এই কি, এটা তো ভালোভাবে বোঝাই যাইতেছে না, তারপরও কষ্ট কইরা বোঝো। ঠিক আছে, আরেকটা শেপ নেই। এই যে মনে করো আমার পুকুর, ঠিক আছে, এটা একটু ছোট কইরা দেই। আচ্ছা, এই সে আমাদের পুকুর। লক্ষ্য করো, আশা করি তোমরা দেখতে পাইতেছো এটা। এই যে এটা হলো গিয়ে মোট আমার জমির দৈর্ঘ্য কত বলছে, 80 মিটার না? আমি যদি নামকরণ করার দরকার নেই, এতটুকু হলো গিয়ে 80 মিটার, হ্যাঁ। আর প্রস্থ কত বলছে, 60 মিটার। আবার পুকুর যে আছে, এই জমির কেন্দ্রে আমি পুকুর খনন করছি, এটা হলো গিয়ে পুকুর। এখন আমি যদি একটু রং করব নাকি, হ্যাঁ, পুকুরের এটা একটা রং করে দিই, ঠিক আছে, এটা হলো গিয়ে পুকুর। আর পুকুরের বাইরে এই যে এরিয়াটা আছে দেখতেছো না, এই যে এইটা হলো গিয়ে পুকুরের পাড়। এখন পুকুরের এই পাড়ের যে বিস্তার সেটা বলছে 4 মিটার, তার মানে এতটুকু 4 মিটার, এতটুকু 4 মিটার, এতটুকু 4 মিটার, আবার এতটুকু 4 মিটার। এতটুকুতে এই জিনিসটা বুঝতে কি তোমাদের কারো কোনো সমস্যা আছে? এতটুকু 4 মিটার, এতটুকু 4 মিটার, এতটুকু 4 মিটার, আবার এতটুকু 4 মিটার। এখন তাইলে বলো তো, এই পার বাদে এই পুকুর, জাস্ট পুকুরের দৈর্ঘ্য তাইলে কত হবে বলো তো? আমার মোট জমির দৈর্ঘ্য কিন্তু 80 মিটার, বাট এই যে পুকুরটা দেখতেছো, পুকুরের দৈর্ঘ্য কতটুকু হবে? এখান থেকেও 4 মিটার মাইনাস যাবে, এখান থেকেও 4 মিটার মাইনাস যাবে, তার মানে 8 মিটার বিয়োগ হবে। তাহলে 80 থেকে যদি 8 মিটার চলে যায়, তাহলে থাকে কত? 72 মিটার। তার মানে পুকুরের দৈর্ঘ্য কিন্তু 72 মিটার। আবার এই যে পুকুরের প্রস্থ দেখো, নর্মালি জমির মোট প্রস্থ কিন্তু 60 মিটার, কিন্তু এখান থেকে এই 4 মিটার বিয়োগ 4 মিটার বিয়োগ, তাহলে আমার হবে কত? 52 মিটার। বলো এতটুকু বুঝছো কিনা? এটা হলো তাইলে, আমি এটা কিভাবে সুন্দর করে আমি পরীক্ষার খাতায় লিখবো, পরীক্ষার খাতায় আমার লিখতে হবে যে পুকুরের পার বাদে পুকুরের দৈর্ঘ্য, হ্যাঁ, এটা সুন্দর করে তোমরা লিখবা যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য। এই ম্যাথ আমার মনে হয় না পরীক্ষায় দেবে, এত সহজ ম্যাথ। পার দৈর্ঘ্য কত হবে, 80 মাইনাস দুই দিক দিয়ে 4 মিটার, 4 মিটার কমে যাইতেছে, তাহলে 2 × 4 কত হবে, 72 মিটার। এইভাবেই তোমরা লিখবা যে পার বাদে পুকুরের প্রস্থ সমান সমান কত, 52 মিটার। 60 মাইনাস 2 × 4 ইকুয়ালস টু 52 মিটার। তারপর লিখবো অতএব পুকুরের ক্ষেত্রফল, বা পার বাদে পুকুরের ক্ষেত্রফল লিখতে পারো, অথবা শুধু পুকুরের ক্ষেত্রফলও লিখতে পারো। পার বাদে পুকুরের ক্ষেত্রফল কিভাবে বের করবা, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করবা, তাহলে 72 × 52, দেখো কত আসে, 3744, 3744। এককটা অবশ্যই হবে বর্গ মিটার বা মিটার স্কোয়ার, যেহেতু দৈর্ঘ্য মিটারে প্রস্থ মিটারে। আর এমনি এই জমির মোট ক্ষেত্রফল কত, জমির দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আমার দেওয়া, তাহলে জমির ক্ষেত্রফলও কিন্তু আমি বের করতে পারি। জমির ক্ষেত্রফল সমান সমান 80 × 60, কত হবে, 4800 বর্গ মিটার।
আচ্ছা, এখন অনেকে মনে করতে পারো যে ভাই আমি এগুলো কেন করতেছি, তাই না? এটা তো আমি আসলে তোমাদেরকে ব্যাখ্যা করি নাই। আমার এখানে চাইছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, তার মানে এই যে এতটুকু এরিয়া, এতটুকু, এতটুকু আর এতটুকু, এই এরিয়া, এই এরিয়াটার মোট ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে। তাহলে আমি যদি কোনোভাবে এই সম্পূর্ণ জমির ক্ষেত্রফল বের করতে পারি, সেটা থেকে আমি যদি শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা বের করে বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমার এই জায়গাটা অবশিষ্ট থাকবে। এখন আমার প্রথমে কি করলাম, আমি জমির ক্ষেত্রফলটা বের করতে পারবো কিনা, দৈর্ঘ্যও জানি প্রস্থও জানি, তাহলে আমি বের করতে পারবো। এরপরে আমার টার্গেট পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করা, তাহলে পুকুরের দৈর্ঘ্য বের করলাম, পুকুরের প্রস্থ বের করলাম, কেন? যাতে আমি পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। এখন এই মোট ক্ষেত্রফল থেকে আমি যদি পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে কি আমার এই পুকুরের পাড়ের ক্ষেত্রফল বাকি থাকবে না? তাহলে অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্র হলো 4800 থেকে জাস্ট এই ভ্যালুটা বিয়োগ করে দেবা, দাঁড়াও, 4800 মাইনাস 3744, দেখো কত আসে, সম্ভবত 1056 নাকি, 1056, ঠিক আছে। 1056 বর্গ মিটার, এইটাই হইলো আমার পুকুরের পাড়ের ক্ষেত্রফল। বলো, কারো কিছু এখানে বুঝতে সমস্যা আছে নাকি নাই? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। 3 নাম্বার, 3 নাম্বার কি বলছে, একটা বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার, তার মানে আমি কিন্তু এই বাগানটা যদি ধরি যে আয়তাকার বাগান, তাহলে এর ক্ষেত্রফল হবে 40 গুণ 30, মানে ক্ষেত্রফল হবে 1200 বর্গ মিটার। এটাও মিটারে দেওয়া, এটাও মিটারে দেওয়া। বাগানের ভিতরে সমান, আবার সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে, সমান পার বিশিষ্ট। পাড়ের দৈর্ঘ্য কি বলে দিছে? পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের 2/1 মানে হাফ। বাগানের ক্ষেত্রফল যত হবে, পুকুরের ক্ষেত্রফল হবে তার অর্ধেক। আমি কিন্তু বাগানের ক্ষেত্রফল ইতোমধ্যে বের কইরা ফেলাইছি না, বলো কত? 1200 বর্গ মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল কত হবে? এর অর্ধেক, মানে 600 বর্গ মিটার। দেখলা, মুখে মুখে অঙ্ক করা যায়। বলছে যে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, এটা আগে আমাদের ছবির দরকার। হ্যাঁ, তাহলে আমি ছবিটা আগে আনাই। এটা না, এটা না, এটাও ভালো দেখাইতেছে না, এটা নেই, এটা একটা, হুম হুম, আর এইটা একটা। এটা যদিও বোঝা যায় না, তারপরেও হ্যাঁ বোঝা যাইতেছে তো, তারও এই যে সুন্দর হয়েছে, ঠিক আছে। তাহলে আমার বাগানের দৈর্ঘ্য বলছে কত, তারা 40 মিটার, এই যে 40 মিটার। আর বাগানের প্রস্থ বলছে কত, সে 30 মিটার, এই যে 30 মিটার। এখন সমান পার বিশিষ্ট পুকুর আছে, তার মানে এই এতটুকু, এই যে পার, এই পারের পরিমাণ প্রত্যেকটা পাশে কিন্তু সমান, প্রত্যেকটা পাশে সমান। তাহলে আমি আগে একটা কাজ করব, যেহেতু পারের দৈর্ঘ্যটা বলা নাই, আমি পারের দৈর্ঘ্যটা ধরে নেব আগে, ঠিক আছে। পারের দৈর্ঘ্য আমি যদি ধরি এক্স মিটার, কত ধরলাম? এক্স মিটার। তাহলে এই পার বাদে শুধুমাত্র পুকুরের দৈর্ঘ্য কত হবে বলো তো? পুকুরের দৈর্ঘ্য কিন্তু তাহলে হবে এই 40 মিটার, আর থাকবে না, 40 থেকে 2x বিয়োগ হয়ে যাবে, 40 - 2x। আবার পুকুরের প্রস্থ কতটুকু হবে? পুকুরের প্রস্থ কিন্তু হবে 30 মিটার, আর থাকবে না, 30 - 2x। বলো এতটুকু বুঝছো কিনা? দৈর্ঘ্য যে এইটা হবে আর প্রস্থ যে এইটা হবে, এটা বুঝছো তোমরা? এটা কখন হবে? আমার কিন্তু আগে এই যে ধরি পার, পারের দৈর্ঘ্য এক্স মিটার, আগে এই কথাটা লিখতে হবে, নাহলে কিন্তু হবে না। বলো বুঝছো? এক্স মিটার, যাই হোক। তো এখান থেকে আমি তারপরে এই যে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখাবো, ঠিক আছে? সুন্দর করে লেখবা, বাগানের ক্ষেত্রফল 1200 বর্গমিটার। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করবা। ঠিক আছে, পুকুরের ক্ষেত্রফল কিন্তু আমার দেওয়াই আছে, তাই না? ওই যে
বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, মানে আমি তো অলরেডি বের করছি যে 600 বর্গমিটার, কিন্তু আমি ইকুয়েশন সাজাইয়ে করতে চাইতেছি। যেমন পুকুরের দৈর্ঘ্য কত, এই ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা, দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ কইরা। তাহলে আমার দৈর্ঘ্য হয়েছে 40 - 2x, আর আমার প্রস্থ হয়েছে 30 - 2x। এখন এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে কিন্তু আমার ক্ষেত্রফল হবে, যেটা বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে 1200/2, বা আমি একসাথে লিখতে পারি 600। এখন এই সমীকরণটা আমরা যদি সমাধান করি, তাহলে কিন্তু এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। আর এক্স এর ভ্যালু বের হইলে আমরা কিন্তু এইটা এইটা সবকিছুই কিন্তু বের হয়ে যাবে, তাই না? পুকুরের দৈর্ঘ্য কত? পুকুরের দৈর্ঘ্য কিন্তু 40 - 2x, তাহলে এক্স এর ভ্যালু বের হয়ে গেলে এখানে এক্স এর ভ্যালুটা বসাবা, তাহলে কিন্তু আমার এই পুকুরের দৈর্ঘ্য বের হয়ে যাবে। আবার এখানে এক্স এর ভ্যালু বসাবা, পুকুরের প্রস্থ বের হয়ে যাবে। বলো বুঝছো কিনা? তাহলে আমরা গুণটা কইরা ফেলাই, আসো। 3 × 4 = 12, 1200 - 40 দুগুণে 80 x। আশা করি তোমরা গুণ পারো। 40-এর সাথে এটা গুণ করছি, দেন 40-এর সাথে -2x গুণ করছি। এখন -2x এর সাথে এটা গুণ করব, দেন -2x এর সাথে এইটা গুণ করব। তো -2x এর সাথে 30 যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 30 দুগুণে 60x, মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, 4x²। আই হোপ তোমরা বীজগণিতের গুণ পারো, যথেষ্ট বড় হয়ে গেছে তোমরা। তো 4x² এক পাশে রাখো, দেন এই -80x - 60x, তাহলে কত হবে? -140x। আবার এই 600 যদি সমান চিহ্নের এই পাশে আসে, 1200 থেকে 600 বিয়োগ করলে হবে +600, এই পাশে থাকবে =0। এখন আমার এক্সপিরিয়েন্স আছে, আমি বুঝতে পারতেছি এই প্রত্যেকটা সংখ্যাই 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমি 4 কমন নিতে পারি, ঠিক আছে? 4 কমন নিলে থাকবে x² - 3 × 4 = 12, 4×5 = 20, প্লাস 600-কে 4 দিয়ে ভাগ করলে হবে 150, =0। বা তোমরা চাইলে কেউ এই 4 মনে করো সমান চিহ্নের দুই পাশে চলে গেছে। এখন শূন্যকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু শূন্যই থাকে। আমি ডিরেক্টলি 4টা মুছে দিই, ঠিক আছে? তোমরা এক লাইন বেশি করবা। এখন আমরা মিডল টার্ম ব্রেক করি। এই যে 150-এর মিডল টার্ম ব্রেক করলে অ্যাকচুয়ালি কত হয়? আমার যেহেতু অনেক দিনের এক্সপিরিয়েন্স আমি তাই বুঝতে পারতেছি। এই যে 150 মানে হইলো গিয়া, তুমি যদি 30-এর সাথে 5 গুণ করো, তাহলে তোমার 150 হয়। আর এই -35কে তুমি কিন্তু -30 - 5 এই আকারে প্রকাশ করতে পারো। তাহলে আমি ওইটাই করবো। x² - 30x - 5x প্লাস 150 = 0। শোনো, এইটা এক্সপিরিয়েন্সের বিষয়, বুঝছো? তোমরা হয়তো বা অনেকে একটু মানে কি বলে অবাক হইতো যে এই জিনিস আমি কেমনে বুঝবো। এটা তোমাদের মতো বয়সে থাকতে আমিও বুঝতাম না, কিন্তু করতে করতে আস্তে আস্তে এখন যেহেতু আমার এক্সপিরিয়েন্স বিল্ড হয়েছে, এখন আমি বুঝি। তাই তোমরা এত প্যারা নিও না কেউ, আস্তে আস্তে তোমরাও একসময় বুঝতে পারবা, ঠিক আছে? যাক, এখন এই এক্স যদি এখান থেকে আমি কমন নেই, x - 30, আবার এখানে x - 30, মিডল টার্ম ব্রেক তো তোমরা পারো আশা করি। -5 = 0, -5 × x - 30। তার মানে কি, দুইটা পদের গুণফল যদি শূন্য হয়, হয় এইটার ভ্যালু শূন্য অথবা এইটার ভ্যালু শূন্য। তাহলে x - 5 যদি শূন্য হয়, তাহলে x এর ভ্যালু কত? 5। আর x - 30 এর ভ্যালু যদি শূন্য হয়, তাহলে x এর ভ্যালু কত? অবশ্যই 30। বলো এতটুকু কি বুঝছো? x এর ভ্যালু হয় 5, তাহলে x এর ভ্যালু 30। এখন কথা হইলো, অন্যান্য সময় এই x এর একটা নেগেটিভ ভ্যালু আসতো, ওইটাকে আমরা বাদ দিয়ে দিতাম। কিন্তু এখন কিন্তু দেখো x এর যে দুইটা ভ্যালু আসছে, দুইটাই কিন্তু পজিটিভ। তো এখন আমি কোন মেকানিজমে বাদ দেব? লক্ষ্য করে এদিকে তাকাও। তুমি যদি x এর ভ্যালু 30 ধরো, x এর ভ্যালু যদি তুমি 30 ধরো, তাহলে এই পুকুরের দৈর্ঘ্য কত হয় জানো? পুকুরের দৈর্ঘ্য কিন্তু 40 মিটার না, 40 মিটার কিন্তু এই মোট বাগানের দৈর্ঘ্য। পুকুরের দৈর্ঘ্য হলো কি এতটুকু, 40 - 2x। যেহেতু তুমি এই প্রত্যেকটা পাড়ের দৈর্ঘ্য x ধরছো, তাহলে 40 - 2x হলো পুকুরের দৈর্ঘ্য। x এর জায়গায় তুমি যদি 30 বসাও, 30 দুগুণে 60, 40 থেকে 60 বিয়োগ করলে কত হয়? বিয়োগফল হয় -20। এখন তুমি আমারে বলো, পুকুরের দৈর্ঘ্য কি -20 মিটার হওয়া সম্ভব? এটা সম্ভব না। এই জন্য এক্স এর ভ্যালু 30 হইতে পারবে না। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝছো, যে মানে অরিজিনাল ব্যাখ্যা কি, এত বড় কেন। তো দেখো, এটা ব্যাখ্যা করবে। হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 5। এখন এক্স এর পরিচয় জানি কি ছিল? পারের দৈর্ঘ্য।
অতএব লিখব পাড়ের দৈর্ঘ্য 5 মিটার। তারপরে অতএব পুকুরের দৈর্ঘ্য, যেটা আমার কাছে জানতে চাইছে, পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য কত? 40 - 2x, তো সেখানে মান বসাই দাও, 40 - 2 ইন্টু, আর এক্স এর জায়গায় কত বসাবা? 5, 5 দুগুণে 10, তাহলে হবে 30 মিটার। পুকুরের দৈর্ঘ্য কত হইলো? 30 মিটার। আর পুকুরের প্রস্থ কত হবে? 30 - 2x, তাহলে 30 - 2 × 5, অর্থাৎ 20 মিটার। বলো বুঝছো কিনা? একদম সহজ একটা ম্যাথ ছিল। পরবর্তী ম্যাথ 4 নাম্বার কি বলছে? একটা বর্গাকার মাঠের বাইরে 5 মিটার চওড়া একটা রাস্তা। আচ্ছা, বর্গাকার মাঠের বাইরে রাস্তা, রাস্তার আবার কত মিটার চওড়া সেটা বইলা দিছে, 5 মিটার চওড়া রাস্তা। রাস্তার ক্ষেত্রফল বইলা দিছে কিন্তু আমার এই অঙ্কে, মাঠের ক্ষেত্রফলটা জানতে চাইছে। আচ্ছা বুঝলাম, তাহলে আমি যদি এই অনুসারে একটা ছবি আঁকি, ধরো কোথায় কোথায় পাই, এই যে একটা পাইলাম, এইটা আমার মনে করো, এটা তো বর্গ হয় নাই যদিও, এখন মেবি একটু বর্গ বর্গ লাগতেছে, হ্যাঁ। এই মনে করো আমার বর্গাকার মাঠ, ঠিক আছে, বর্গাকার মাঠ, এর বাইরের চারদিকে 5 মিটার চওড়া রাস্তা, 5 মিটার চওড়া রাস্তা দেব, মনে করো এই 5 মিটার চওড়া রাস্তা চারোদিকে, তাই না? তো আমার আঁকা একটু ভুল হয়েছে, এদিক দিয়ে একটু কম হয়ে গেছে, তারপরও তোমরা ধইরা নাও যে হয়েছে, ঠিক আছে। হুম, তাহলে রাস্তার ক্ষেত্রফল বলছে 500 বর্গমিটার। আগে আমি এই জিনিসটা লিখি, এই চওড়া কত? 5 মিটার। হুম, আর জানতে চাইছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন যেহেতু এইটা একটা বর্গাকার মাঠ, এই বর্গাকার মাঠের আমি যদি কোনোভাবে এই বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি, তাহলেই কিন্তু আমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো, তাই না? তাহলে একটা কাজ করি, আমি এই বাহুর দৈর্ঘ্যকে, বা এই যে বর্গাকার মাঠের দৈর্ঘ্য, আমি এক্স মিটার ধরে নেব। ধরবো কত? এক্স মিটার। ধরো এই পুরো জিনিসটাকে একটু সরাইয়া একটা সাইডে আনি আমি। এখন প্রথম লাইন ধরি, বর্গাকার মাঠের দৈর্ঘ্য, ঠিক আছে, বর্গাকার মাঠের দৈর্ঘ্য অথবা বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার, এটা আমার ধরে নিতে হবে, কিছু করার নাই। এখন বর্গাকার মাঠের দৈর্ঘ্য যদি এক্স মিটার হয়, তাহলে এই যে রাস্তা, রাস্তার এই যে মোট, দেখো তো এই দৈর্ঘ্য কত হবে? এতটুকু যদি এক্স হয়, আমি তারপরও একটা জিনিস করি দাও, এতটুকু আমার এক্স, এই যে এতটুকু, এতটুকু যদি এক্স হয়, এই পাশেও আছে 5 মিটার, এই পাশেও আছে 5 মিটার, তাহলে রাস্তা সহ মোট দৈর্ঘ্য কত হবে দেখো তো? রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? এক্স তো আছেই, আর দুই পাশে কি 5 মিটার 5 মিটার যোগ হয়েছে না? তাহলে রাস্তা সহ আমার এই মাঠের দৈর্ঘ্য কত হবে? x + 10 মিটার। আবার রাস্তা সহ এই মাঠের প্রস্থ কতটুকু হবে? অলরেডি এক্স আছে, এক্স এর সাথে আমি কিভাবে বুঝলাম এক্স আছে? কারণ বসি বর্গাকার মাঠ, তার মানে দৈর্ঘ্য এক্স মিটার হইলে প্রস্থ এক্স মিটার, এত এই যে শুধুমাত্র মাঠের কিন্তু প্রস্থ এক্স মিটার, কিন্তু আমি বলতেছি রাস্তা সহ মাঠের প্রস্থ, তাহলে রাস্তা এদিকে 5 মিটার আছে, এদিকে 5 মিটার আছে, তাহলে আমার প্রস্থ কতটুকু? প্রস্থ কিন্তু এদিকেও x + 10 মিটার। বলো এতটুকু বুঝছো কিনা? তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে, মানে মোট রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল x + 10 এর স্কোয়ার, এইটা হবে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। এখান থেকে যদি আমি রাস্তার ক্ষেত্রফলটা বিয়োগ করতে পারতাম, তাহলে কিন্তু আমার মাঠের ক্ষেত্রফলটা বের হয়ে যেত। বাট আচ্ছা, আমি কিন্তু রাস্তার ক্ষেত্রফল কি জানি? হ্যাঁ, রাস্তার ক্ষেত্রফল বইলা দিয়েছে যে 500 বর্গমিটার। তাহলে এইখান থেকে আমি রাস্তার ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই। রাস্তার ক্ষেত্রফল আমি যদি বিয়োগ করে দিই, তাহলে আমার অবশিষ্ট থাকবে শুধুমাত্র এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল। আর বলতো বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, তাহলে ক্ষেত্রফল কত এতটুকুর? অবশ্যই x²। বলো বুঝছো কিনা? আশা করি বুঝছো। এখন প্রশ্ন মতে আমি তো এই সমীকরণটা সাজাইলাম, এখন আমার অঙ্ক শেষ। a+b² সূত্র অ্যাপ্লাই করো, a² + 2ab + b², আচ্ছা x² কাটাকাটি,
তাহলে আমার লাস্ট লাইন কি 20x ইকুয়ালস টু 500 মাইনাস 100 অর্থাৎ 400। অতএব x এর ভ্যালু কত 20। x এর পরিচয় কি ছিল? x এর পরিচয় ছিল আমার এই বর্গাকার মাঠের দৈর্ঘ্য। তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? x এর স্কোয়ার, এই যে মান বসিয়ে দাও, তাহলে 20 এর স্কোয়ার কত 400 হবে আমার অ্যান্সার। বর্গাকার, অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল। এই বুঝছো আমি কি করলাম? এই অঙ্কটা কিন্তু আগেরগুলোর থেকে অনেক সহজ একটা ম্যাথ। তার একক কিন্তু হবে অবশ্যই বর্গ মিটার অথবা মিটার স্কোয়ার। কারো কোনো ডাউট থাকলে এখন প্রশ্ন করো। পরবর্তী 5 নাম্বার কি বলছে? একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। মানে প্রস্থ যত হবে সেইটার সাথে তুমি যদি 3 গুণ করো তাহলে তুমি দৈর্ঘ্য পাবা। তার মানে তুমি যদি আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার ধরো, তাহলে তোমার দৈর্ঘ্য হবে তার 3 গুণ মানে 3x। এতটুকু তো আশা করি বুঝছো। আবার বলা এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া 768 বর্গমিটার। তার মানে তুমি যদি একটা ইকুয়েশন সাজাও, এর দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 3x ইন্টু এক্স, তার মানে 3x স্কোয়ার সমান সমান 768। এটা যদি তুমি সলভ করো তাহলে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই কিন্তু তুমি বের করতে পারবা। আমি এখনো কিন্তু পুরো প্রশ্ন পড়িই নাই, আমি জাস্ট এই যাইতেছি আর ভাবতেছি এগুলো করা যায়। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর অথবা টাইলসের মতো আর কি, বর্গাকার স্কোয়ার শেপ, তার মানে দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, প্রস্থ 40 সেন্টিমিটার, এরকম এই বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? আচ্ছা বুঝলাম। একটা বর্গক্ষেত্র, কোন বর্গক্ষেত্র? যেই বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এখন দেখো ডিরেক্টলি এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু আমার বলা নাই, কিন্তু একটা হিন্ট দেওয়া আছে। হিন্টটা কি? বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তারপরে ওই আয়তক্ষেত্র সম্পর্কে এদিকে ইনফরমেশন দেওয়া আছে। তার মানে আমি যদি কোনোভাবে এই আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করতে পারি, আমি কিন্তু বলতে পারবো বর্গক্ষেত্রের পরিসীমাও সেম। তার মানে আমার প্রাইমারি টার্গেট কি? আয়তক্ষেত্রের পরিসীমা বের করা। আর আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হইলে তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে। তাই এই সমীকরণটা লাগবে। বুঝছো কেন এই ইনফরমেশনগুলো দিয়ে দিছে? তাহলে এক্স স্কোয়ার সমান সমান এই 3 এই পাশে আসলে ভাগ করবা, 3 দুগুণে 6, 3 5 15, 3 6 18। এক্স স্কোয়ার যদি 256 হয়, আবার আগের মতো এক্স সমান সমান হবে 16। প্লাস মাইনাসের কাহিনী আমি আর দেখাইলাম না, তোমরা নিজেরা ওটা দেখাই দিও, ঠিক আছে? এক্স সমান সমান 16, এক্স ধর্ষকারে প্রস্থ। তাহলে প্রস্থ যদি 16 মিটার হয়, দৈর্ঘ্য হবে কত? 3 16 48 মিটার। আমি এদিকে ডিরেক্ট লিখে ফেলাই, তোমরা পরীক্ষা হলে সুন্দর করে লিখবা। প্রস্থ 16 মিটার আর দৈর্ঘ্য 3 16 48 মিটার। ওকে, এখন বলো এই আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? আয়তক্ষেত্রের পরিসীমা হবে অবশ্যই 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 2 গুণ 16 যোগ 48। এই এরকম হুবহু একটা ম্যাথ আমরা একটু আগে সলভ করছি না? একদম সেম টু সেম এই পর্যন্ত, মানে অনেকটাই সেম আর কি, পুরোটা সেম না, অনেকটাই সেম করছি কি না? 48-এর সাথে 16 যদি তুমি যোগ করো তাহলে তোমার হয় কত? 64। 64-এর সাথে 2 গুণ করলে হবে 128। তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা 128 মিটার। কেউ আবার কিলোমিটার বা মিটার স্কোয়ার দিয়ে দিও না, পরিসীমা অলওয়েজ মিটার। ঠিক আছে, যদি এগুলো সেন্টিমিটারে থাকতো তাহলে এটাও সেন্টিমিটারে বের হইতো। এখন আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলে দিছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাও কিন্তু 128 মিটার। লিখবা প্রশ্ন মতে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 128 মিটার। এখন বর্গক্ষেত্রের পরিসীমার একটা সূত্র আছে, তোমরা কি তা জানো? বর্গ আর রম্বসের পরিসীমার সূত্র কিন্তু সমান, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। আমি যদি এই বর্গক্ষেত্রের, এই যে দেখো এটা মনে করো বর্গ, এই বর্গের বাহুর দৈর্ঘ্যকে যদি আমি এ ধরি তাহলে এই পরিসীমা হবে 4a। আর প্রশ্ন মতে পরিসীমা কত হয়েছে? 128 মিটার।
তাহলে 4a সমান সমান 128। বলো তো এই লাইনটা বুঝছো কিনা? এ হবে কত? এই 128কে 4 দিয়ে ভাগ করো, 3 4 12, 4 2 28, তার মানে 32 মিটার। অর্থাৎ এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো 32 মিটার। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি তুমি জানো, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও কি তুমি বের করতে পারবা নাকি পারবা না? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, মানে 32-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 32-এর স্কোয়ার একটু কইরা দেখো তো আমার অ্যান্সার কত আসে। 32 স্কোয়ার 1024। এত কি এককটা কি হবে বলো তো? যেহেতু 32 মিটার ছিল, তাহলে মিটারের স্কোয়ার মানে বর্গমিটার বা মিটার স্কোয়ার আর কি। ঠিক আছে, আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করলাম, ওকে, কোনো সমস্যা নাই। বাট বলছে কি, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর, শোনো এইটা কিন্তু একটা বর্গক্ষেত্র, আর এখানে বলতেছে একটা বর্গাকার পাথর সম্পর্কে। ঠিক আছে, এমন একটা বর্গাকার পাথর যার বাহুর দৈর্ঘ্য হলো 40 সেন্টিমিটার। ঠিক আছে, সেই বর্গাকার পাথর দিয়া এই বর্গক্ষেত্রটি বাঁধতে চাইতেছে। বাঁধতে মোট কতটি পাথর লাগবে? এটা অনেকটা এরকম, আমি যদি একটা চিত্র আঁকাই, মনে করো, আচ্ছা একটা চিত্র লাগবে, আমি একটা শেপ নেই আগে। বর্গ কোথায়? বর্গ, বর্গ তো আছে, রেডিমেড একটা বর্গ আছে, এই যে। ঠিক আছে, এটা একটা বর্গ, আর একটা বর্গ। বাই দ্য ওয়ে, এটা তো অন্য কালার নিতে হবে, নাহলে আবার বোঝা যাবে না। সম্ভবত বোঝা যাবে, হ্যাঁ বোঝা তো মনে হয় যাইতেছে। যাই হোক, দেখো, এই যে একটা আমি প্রথমে এই একটা বর্গক্ষেত্র সম্পর্কে পড়তেছিলাম। এটা কি? বর্গক্ষেত্র। আর দ্বিতীয়ত এখানে একটা কথা বলা যে বর্গাকার পাথর। কি? বর্গাকার পাথর। বর্গাকার পাথর হলো গিয়ে 40 সেন্টিমিটার। এখন এই বর্গাকার পাথর দিয়ে এই বর্গক্ষেত্রটা বাধাই করতে চাইতেছে বা বাঁধতে চাইতেছে। বাঁধতে চাইতেছে মানে কি? মনে করো এইটা হইলো সেই বর্গক্ষেত্র, এই যে এইটা, এই পুরোটা হলো গিয়ে বর্গক্ষেত্র, আর এইটা হইলো সেই বর্গাকার পাথর। এখন এরকম বর্গাকার পাথর দিয়া এই ফুল এরিয়াটা তোমার বাধাই করতে চাইতেছে। ঠিক আছে, মনে করো এর একটা দেওয়াল, এই দেওয়ালে টাইলস লাগাইতে চাইতেছে, আর প্রত্যেকটা টাইলস হলো গিয়ে 40 সেন্টিমিটার দৈর্ঘ্য। ঠিক আছে, বলো বুঝছো কিনা? এরকম 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 ডাকবো আমি। তাইলে প্রশ্ন করছে কি যে মোট কতটি পাথর লাগবে? মোট কতটি পাথর লাগবে, এভাবে কইরা আমি যদি করতে চাই আমার মোট কতটি পাথর লাগবে সেটা বের করতে বলছে। এখন এটা আমরা কিভাবে বের করব? আমি যদি কোনোভাবে প্রত্যেকটা পাথরের, এই পাথরগুলোও কিন্তু বর্গাকার, এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে পারি, তাহলেই আমার অনেকাংশে কাজ শেষ। এই যে ক্ষেত্রফলটা আমি নির্ণয় করছি 1024 বর্গমিটার, এটা কিন্তু এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল না, এটা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আগে বলো এতটুকু বুঝছো কিনা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই পুরো এরিয়াটা, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি অলরেডি বের করছি। এখন আমার টার্গেট হলো বর্গাকার পাথরের ক্ষেত্রফল নির্ণয় করা। আর সেটা বের করার জন্য আমার যে ইনফরমেশন লাগবে বাহুর দৈর্ঘ্য, সেটা কিন্তু আমার দেওয়া আছে 40 সেন্টিমিটার। এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া, মিটারে না। তো একটু সাবধান। একটা কাজ করে আমরা, যেহেতু এইটা মিটার স্কোয়ারে আছে, মানে বর্গমিটারে আছে, কিন্তু এইটা সেন্টিমিটারে, তাহলে আমি এই সেন্টিমিটারটাকে আগে মিটারে কনভার্ট করে নিই। ঠিক আছে, এখান থেকে একটু লেখালেখি তোমার করতে হবে, নাইলে স্যাররা মার্ক দিতে চায় না। যে বর্গাকার পাথরের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, তুমি যাই লেখো না কেন, বর্গাকার পাথরের দৈর্ঘ্য কি 40 সেন্টিমিটার না? তাহলে 40 সেন্টিমিটার মানে কত মিটার? 40 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে সেটা মিটারে কনভার্ট হয়, আর 100 দিয়ে ভাগ করলে হবে 0.4 এত মিটার। ঠিক আছে, তাহলে এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত হবে বা এরিয়া কত হবে? এরিয়া হবে এই বাহুর স্কোয়ার, মানে 0.4 এর হোল স্কোয়ার। এখন হোল স্কোয়ার করলে কত হবে? 4 4 16, মানে 0.16 হবে। 0.16, আর একক কিন্তু মিটার স্কোয়ার হবে, বর্গ মিটার। এটা কিন্তু আমার করা খুবই দরকার ছিল। এটা যদি আমি না করতাম, মানে আমি যদি এই সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট না করতাম, তাহলে কিন্তু আমার ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারে বের হইতো। এই জন্য আমি প্রথমেই ঝামেলা এড়ানোর জন্য কি করছি, বর্গাকার পাথরের দৈর্ঘ্য সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিছি, যাতে বর্গাকার পাথরের ক্ষেত্রফলটা বর্গ মিটার এককে বের হয়। তাহলে আমার সুবিধা কি? যেহেতু আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও বর্গ মিটারে দেওয়া, এই জন্য এটা আমি বর্গ মিটারে বের করছি। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা?
এখন তুমি সিম্পলি যদি মোট এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, তাহলেই বের হয়ে যাবে যে পাথরের সংখ্যা কত। ঠিক আছে, এটা খুবই সিম্পল। অতএব পাথরের সংখ্যা, পাথরের সংখ্যা সমান সমান উপরে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর নিচে হবে পাথরের ক্ষেত্রফল কত, 0.16। ক্যালকুলেট করো, দেখো কত আসে, 6400। হ্যাঁ, তাহলে এতটি। তাহলে আমার পাথর লাগবে এতটি। অনেকে মনে করতে পারে যে ভাই এই সূত্র কেমনে আসলো, 1024কে 0.16 দিয়ে ভাগ করলে কেন আমার পাথরের সংখ্যা বের হয়? এটা তো তোমার কমন সেন্স, ছোটবেলায় ঐকিক নিয়ম করছো না, ওইখান থেকেই তো আসছে। যেমন এই যে বর্গাকার পাথরের ক্ষেত্রফল 0.16 বর্গমিটার, তার মানে কি একটা পাথর, একটা পাথর। আমি এই লাইনটাকে ঘুরে এভাবে লিখতে পারি কিনা, আমরা একটা জিনিস জানি যে কোনো একটা প্রশ্নের অঙ্কে যে জিনিসটা আমাদের কাছে চাওয়া হয় সেই জিনিসটা কিন্তু আমরা হাতের ডান পাশে রাখি, তাই না? যে জিনিসটা চাই। তাহলে এখানে আমি বের করতেছি পাথরের সংখ্যা, এটাকে হাতের ডান পাশে আমার রাখতে হবে। তাহলে একটা পাথরের ক্ষেত্রফল 0.16 বর্গমিটার, এইভাবে না লেখা আমি কিন্তু ঘুরাইয়ে লিখতে পারতাম যে 0.16 বর্গমিটার ক্ষেত্রফল হলো একটি পাথরের, বা বর্গমিটার জায়গায় থাকতে পারে একটি পাথর। অতএব 1 বর্গমিটার জায়গায় থাকতে পারে কম, তাহলে 1/0.160 পাথর। অতএব আমার মোট ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের, 1024। তাহলে 1024 বর্গমিটার জায়গায় থাকতে পারে কতটি পাথর, বেশি, তাহলে গুণ 1024 অক্ষে 1024 আর নিচে আছে 0.16 এতটি পাথর। এইভাবে মূলত আসলে এটা হলো মেইন নিয়ম। বাট আমাদের আসলে এত লেখা এখন আর করার বয়স নাই, আমি ডিরেক্টলি পাথরের সংখ্যা এইটা ভাগে এইটা তাইলে হবে। বলো বুঝছো কিনা, কোথাও সমস্যা আছে? এই ম্যাথটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, লক্ষ্য করো অনেক প্যাচ আছে এখানে। ঠিক আছে, আসলে সহজ, একটা গল্পের মতো, তোমার বুঝতে হবে। অঙ্কটা তোমার সাথে কথা বলতে চাইতেছে, ঠিক আছে? এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, এই যে 3 গুণ ক্ষেত্রফল, এটা দেখেই তোমার বুঝতে হবে যে আমার দৈর্ঘ্য আর প্রস্থ আগে বের করা লাগবে। কেন বের করা লাগবে? যাতে আমি পরিসীমা বের করতে পারি, আয়তক্ষেত্রের পরিসীমা। তাইলে আমার লাভ কি? তাইলে আমার বললে দিচ্ছে যে বর্গক্ষেত্রের পরিসীমাই আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা বের করলে ওইটাই বর্গক্ষেত্রের পরিসীমা। এখন এটা বের করে লাভ কি? পরিসীমা যদি তুমি জানো তাহলে এই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানতে পারবা। আবার বাহুর দৈর্ঘ্য জানলে কি লাভ? তাহলে সেখান থেকে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা। এখন এগুলা নির্ণয় করে কি লাভ? এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তুমি নির্ণয় করবা, কেন করবা? কারণ তোমার টার্গেটই হইলো বর্গক্ষেত্রটাকে অনেকগুলো পাথর দিয়া তুমি বাঁধাইতে চাইতেছো। আবার প্রত্যেকটা পাথরের আলাদা আলাদা, যদি আয়তাকার পাথর হইতো তাহলে কিন্তু তোমার দৈর্ঘ্য প্রস্থ বইলা দেওয়া লাগতো। বাট যেহেতু বর্গাকার পাথর, তাই তোমার জাস্ট ওই বাহুর দৈর্ঘ্য বইলা দিয়েছে, ওইটার সাহায্যে তুমি বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করছো, দেন পাথরের সংখ্যা বের করে ফেলাইছো। বলো বুঝছো কিনা? একদম সহজ একটা ম্যাথ। এর পরবর্তী ম্যাথ দেখো, একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথটা কি তোমার কাছে চেনা চেনা লাগে? বলো, এমন ম্যাথ কি তুমি করছো অনুশীলন, মানে উদাহরণে? একটু কিন্তু চেনা চেনা লাগা উচিত তোমার কাছে এই ম্যাথটা। হুবহু ম্যাথ সেম টাইপের আমরা করছি। দেখো, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া, তাই না? তাহলে তুমি একটা কাজ করো, প্রথমে দৈর্ঘ্য ধরে নাও। দৈর্ঘ্য মনে করো ধরলা এক্স মিটার। তাহলে প্রস্থকে এখন আবার তুমি ওয়াই ধরবা? ধরার দরকার নাই, তবে তুমি চাইলে ধরতেও পারো, টোটালি আপ টু ইউ। যেহেতু একটা শর্ত দেওয়া আছে যে ক্ষেত্রফল 160 বর্গমিটার, তাহলে তোমার যদি দৈর্ঘ্যটা এক্স মিটার হয়, প্রস্থটা অবশ্যই হবে 160 ডিভাইডেড বাই এক্স মিটার। অথবা তোমরা যদি চাও, যেহেতু আমি এইভাবে অলরেডি উদাহরণ একবার করাইছি, এখন আমি ওয়াই ধরে একবার করাতে চাইতেছি, তুমি প্রথমেই অঙ্কের শুরুতেই লিখবা যে ধরি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। প্রশ্ন মতে দেখো তো ক্ষেত্রফল কত হয়েছে, 160 বর্গমিটার না? তাহলে এক্স মানে দৈর্ঘ্যের সাথে প্রস্থ যদি তুমি গুণ করো, তোমার গুণফল হবে ক্ষেত্রফল, মানে 160 বর্গমিটার। এতটুকু ক্লিয়ার? তারপরে বলছে যে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। এখন ক্ষেত্র বর্গাকার মানে কি?
ক্ষেত্র বর্গাকার মানে তোমার দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যাবে। এখন এখানে কিন্তু প্রস্থ বাড়ানো বা কমানো সম্পর্কে কিছু বলা নাই, শুধু বলা আছে যে দৈর্ঘ্য 6 মিটার কমানো হয়েছে। তার মানে এই এক্স থেকে তুমি যদি 6 মিটার কমাইয়ে দাও তাহলে এটা বর্গক্ষেত্র হবে, মানে ওয়াই এর সমান হবে। অর্থাৎ আরেকটা সমীকরণকে আমি পাইতেছি যে এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু ওয়াই। বলো, এখন এই দুইটি ইকুয়েশন তুমি যদি সলভ করো তাহলে কিন্তু এই দুইটা চলকের মান বের হয়ে যাবে, আর কিছুই না, একদম পিওর একটা বীজগণিত। ঠিক আছে, আমি যদি প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করতে চাই তাহলে মেবি একটু সহজ হয়। এক্স সমান সমান 160 ডিভাইডেড বাই ওয়াই। এখন এক্স এর যে ভ্যালুটা পাইছো এটা এখানে জাস্ট বসাইয়ে দাও, 160 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস সিক্স ইকুয়ালস টু ওয়াই। বলো তো এই পর্যন্ত তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, 160 ওয়াই, আমি এইটাকেও এই পাশে আনি, মাইনাস ওয়াই ইকুয়ালস টু সিক্স। এর পরবর্তী লাইন, এইটা থেকে এটা বিয়োগ করতেছি, লসাগু হবে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সিক্স। এগুলো কিন্তু বেসিক ম্যাথ, এগুলো ক্লাস 7-এর বাচ্চারাও পারে। 160 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সিক্স ওয়াই। এখন যদি পক্ষান্তর কইরা সবকিছুকে আমি এক পাশে আনি, দেখো আমার লেখাটা অনেকে আবার বুঝে না। আমি এই লাইনের পরবর্তী লাইন হইলো এই লাইন, আবার পরবর্তী লাইন এই লাইন, আমি এইভাবে কইরা লিখি স্পেস বাঁচানোর জন্য। ঠিক আছে, তাহলে কত হবে? সবকিছুকে এক পাশে আমি মনে করো এই মাইনাস ওয়াই স্কোয়ার সমান চিহ্নের ওই পাশে চলে গেল, তাহলে হবে ওয়াই স্কোয়ার, আগে থেকেই আছে প্লাস সিক্স ওয়াই, আর 160 যদি ওই পাশে যায় তাহলে হবে মাইনাস 160 ইকুয়ালস টু জিরো। এখন এই সমীকরণটা সমাধান করবা, তাহলে যেহেতু এটা একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, ওয়াই এর মাথায় পাওয়ার কত 2, ওয়াই এর কিন্তু দুইটা ভ্যালু হবে বের হবে, তো তার ভিতরে একটা গ্রহণযোগ্য হবে আর একটা গ্রহণযোগ্য হবে না। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে সমীকরণটা কি সমাধান করতে পারবা? এটা তো দেখেই বোঝা যাইতেছে, মানে আমি আমার এক্সপিরিয়েন্স দেখা বুঝতেছি, তোমরা হয়তো বা বুঝবা না, করতে করতে আস্তে আস্তে বুঝবা। 160 তার মানে 16 গুণ 10, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এটা হবে 16y মাইনাস 10y মাইনাস 1। আমি জাস্ট মিডল টার্ম ব্রেক করতেছি আর কিচ্ছু না। মাইনাস 10, তাহলে y মাইনাস 10 ইন্টু ওয়াই প্লাস 16 ইকুয়ালস টু জিরো। তাহলে হয় এটা শূন্য নাইলে এটা শূন্য, তার মানে y এর ভ্যালু হবে 10, আর y এর ভ্যালু এদিক দিয়ে বের হবে -16, বাট এটা তো গ্রহণযোগ্য না, কারণ প্রস্থ ঋণাত্মক হতে পারে না। তাহলে প্রস্থ হবে কত? 10 মিটার, তাই না? হ্যাঁ 10 মিটার। এই y প্রস্থর ভ্যালু হবে 10 মিটার, তাহলে দৈর্ঘ্যের ভ্যালু হবে কত দেখো তো? তুমি জাস্ট এই সমীকরণে যদি বসাই দাও তাহলে কিন্তু x এর মান বের হয়ে যাবে। y এর জায়গায় বসাই দাও 10, 160কে 10 দিয়ে ভাগ করলে হবে 16, তার মানে দৈর্ঘ্য হবে 16 মিটার। আবার অনেকে আপত্তি করতে পারে, ভাই আমি এই সমীকরণে বসাবো না, আমার ইচ্ছা আমি এই সমীকরণে বসাবো, বসাও, কেউ মানা করে নাই। জাস্ট সিম্পলি এই যে তুমি কি y এর ভ্যালু 10 বেরোছে, এখানে y এর ভ্যালু 10 বসাই দাও, তাইলেই x সমান সমান 10 আর 6 যোগ করলে 16 বের হয়ে যাবে। তুমি যেভাবেই করো না কেন তোমার বের হবে। ঠিক আছে, তাহলে এইটা মনে করো আমার 1 নম্বর সমীকরণ, আর এইটা হলো গিয়ে আমার 2 নম্বর সমীকরণ। মানে অঙ্ক করার পরে আর কি সমীকরণের নামকরণ করতেছে। আচ্ছা যাই হোক, বলো বুঝছো কিনা? এই আয়তাকার ক্ষেত্রটার যদি পরিসীমা চাইতো তাইলে আমি বের করতে পারতাম না? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত? 16, প্রস্থ কত? 10, তাহলে 16 আর 10 যোগ করলে 26, 26 দুগুণে 52, এত মিটার হইতো আমার পরিসীমা, যেটা আমার এই অঙ্কে চাই নাই। আবার যদি বলতো তোমার মনে করো আয়তকার ক্ষেত্রফল না বইলে দিয়া, তোমার বলতো আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বললো 16 মিটার, প্রস্থ বইলে দিল 10 মিটার, তারপরে বললো আয়তাকার ক্ষেত্রটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের, আয়তাকার ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য কত? আমার কি করতে হইতো? প্রথমে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা লাগতো 160 বর্গমিটার, তারপর বলা লাগতো যে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। ধরি বর্গাকার, ধরি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, প্রশ্ন মতে এ স্কোয়ার সমান সমান 160, অতএব এ সমান সমান এটার বর্গমূল। ঠিক আছে, তো বর্গমূল করলে যত হয় তত, √160।
কত বেরোছে? 12.64। 12.64, এটা হলো গিয়ে সেই বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আবার বলতে পারতো যে সেই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা কত, তাহলে আবার তোমার এটার সাথে 4a, মানে এটার সাথে 4 গুণ করলে কত হয়? 4, 50.59, এত মিটার হইতো কিন্তু আমার অ্যান্সার। আবারও ঘুরাইতে পারতো যে এই বর্গাকার পাথর দিয়ে আমি যদি এটাকে বাধাই করতে চাই, তাহলে আমার মোট কতগুলো পাথর লাগবে, সেই পাথরের আবার তোমার মনে করো বাহুর দৈর্ঘ্য বইলে দিত। অথবা যদি আয়তাকার পাথর হইতো তাহলে দৈর্ঘ্য প্রস্থ বইলে দিত, তার মাধ্যমে আমি পাথরের ক্ষেত্রফলটা বের করতাম। বলো, যা যা বলছি আমি জানি একটু তাড়াতাড়ি বলছি, এদিকে আইসা সবকিছু বুঝছো কিনা? এগুলাই ম্যাথ, ঠিক আছে, একদম সহজ। একটা সামান্তরিকের ভূমি উচ্চতার 4/3 ভাগ। ভূমি, দেখো কিভাবে একটা প্রশ্ন তুমি রিডিং পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে বোঝে না, অনেকের একটা কমন একটা অভিযোগ থাকে যে আমি অনেক অঙ্ক করি, আমি অনুশীলনী সব করি, কিন্তু তারপরেও যখন সৃজনশীলে একটা ম্যাথ আসে আমি পইরা বুঝি না, আমি নতুন কিছু সলভ করতে পারি না, কারণ তুমি বাংলাই বোঝো না। লক্ষ্য করো, একটা সামান্তরিকের, এদিকে আসে একটু থামবা। সামান্তরিক, ইটস নট আয়ত, এটা সামান্তরিক। সামান্তরিকের ভূমি, এদিকে একটু পোজ নেবা, মানে একটু থামবা। সামান্তরিকের ভূমি কি? ভূমি পড়ার পরে প্রশ্ন করবা কি? ভূমি উচ্চতার 4/3 ভাগ। তার মানে তোমার উচ্চতা যদি এক্স মিটার হয়, তোমার ভূমি হবে সেই উচ্চতার 4/3 ভাগ। তার মানে এই এক্স এর সাথে 3/4 গুণ করো, তার মানে 3x/4 মিটার। বলো, বুঝছো কিভাবে প্রশ্ন পড়তে হয়? সামান্তরিকের উচ্চতা এক্স মিটার, ভূমি 3x/4 মিটার। এখন বলা যে সামান্তরিকটির ক্ষেত্রফল এত বর্গমিটার হলে, এই যে ক্ষেত্রফল তোমার দেওয়া আছে, তাহলে আমার মাথার ভিতর এখন ক্লিক করবে আমি কোনোভাবে একটা সমীকরণ সাজাইতে পারি কিনা। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ কিন্তু না, ইটস ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, দেখো আমি ভূমি আর উচ্চতা কিন্তু ধরে নিছি, তাহলে এই দুইটা গুণ কইরা গুণফল হবে 363। এইভাবে আমি কি একটা ইকুয়েশন সাজাইতে পারি নাকি পারি না? পারে। এখন এই ইকুয়েশনটা সাজাই আমার লাভ কি? লাভ হলো এই ইকুয়েশনটা তুমি যদি সলভ করো, তাহলে তোমার চলক মানে এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। আর এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় হইলো উচ্চতা। উচ্চতা বের হয়ে যাবে। উচ্চতা বের হইলে তুমি আবার এখানে এক্স এর ভ্যালু বসাবা, তাই কিন্তু তোমার ভূমিটাও বের হয়ে যাবে। আর এই অঙ্কে কিন্তু এই ক্ষেত্রটির ভূমি আর উচ্চতাই নির্ণয় করতে বলা হয়েছে। বলে একেবারে কি সহজ না অঙ্কটা? এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। এটা কিন্তু জাস্ট আমি একটা দাগ দিয়েছিলাম, আর কিছুই না। 363। এখন এক্স স্কোয়ার সমান সমান এই 3/4, এই পাশে গুণাকার আছে, এই পাশে আসলে কিন্তু ভাগ হয়ে যাবে। আর আমরা জানি ভাগ মানে কি, ভাগ মানে গুণ কইরা উল্টাই দেওয়া। উল্টাই দিলে এই 4 ছিল নিচে, এখন চলে যাবে উপরে, 3 ছিল উপরে, এখন চলে যাবে নিচে। দেখো 363-কে 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 অক্ষে 3। 121-এর সাথে 4 যদি তুমি গুণ করো তাহলে হবে 400, সম্ভবত হ্যাঁ 84, 484। তাহলে বলো তো এক্স সমান সমান কত হবে? এটা কি 24 নাকি? √4 484, √4 484, সরি 22। এক্স সমান সমান 22, প্লাস মাইনাস 22, বাট মাইনাসটা হবে না, কারণ এক্স এর পরিচয় জানি কি? উচ্চতা, কারণ উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। শেষ, এই ব্যাখ্যাগুলো কিন্তু দেবা। হ্যাঁ, তাহলে উচ্চতা কত হইলো? 22 মিটার, তাই না? যেহেতু এটা বর্গ মিটারে দেওয়া আছে, তাই এটা অবশ্যই 22 মিটার। আর ভূমি তাইলে কত হবে? 3x/4, এখানে এক্স এর মান তুমি 22 বসাও, 3 গুণ 22 ডিভাইডেড বাই 4, 22 40 66, 66-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 অক্ষে 4, 2 6, 4 ছক 24.5 সম্ভবত। তারপরে কইরা দেখো 66/4, 16.5, ঠিক আছে, এত মিটার। তাহলে আমি উচ্চতা পাইলাম 22 মিটার আর ভূমি পাইলাম 16.5 মিটার। বলো বুঝছো কিনা? এই ম্যাথটা কিন্তু অনেক সহজ ছিল। ঠিক আছে, ম্যাথ তোমার সাথে কথা বলবে, তোমার ম্যাথের ভাষা বুঝতে হবে, প্রেমিক প্রেমিকার ভাষা না বুঝলেও চলবে। একটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের সমান। দেখলে একটা শর্ত কিন্তু দিয়ে দিয়েছে, দিকে একটা সম্পর্ক দিয়ে দিয়েছে, একটা বর্গক্ষেত্র আর একটা সামান্তরিক ক্ষেত্রের মধ্যে। ইনফরমেশন দেওয়া কার সম্পর্কে হয়? তোমার এই বর্গক্ষেত্র সম্পর্কে ইনফরমেশন দেবে, তখন তোমার সামান্তরিকেরটা বের করতে হবে। আর নাইলে সামান্তরিক সম্পর্কে ইনফরমেশন দেবে, বর্গেরটা বের করতে হবে। পরবর্তী লাইন দেখো, সামান্তরিকের ভূমি 125 মিটার। সামান্তরিকের কিন্তু ভূমি বইলা দেছে, উচ্চতাও কি বইলা দেছে? হ্যাঁ, উচ্চতাও বইলা দেছে। তুমি ভূমি জানো, তুমি উচ্চতা জানো, এই সামান্তরিকের কোন জিনিসটা তুমি এখন বের করতে পারবা বলো তো?
অবশ্যই তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবা। আর এছাড়াও এই কোশ্চেনেই যেহেতু বলা আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান, তাহলে কোনোভাবে তুমি সামান্তরিকের ক্ষেত্রফলটাই তো বের করবা, তারপরে বলবা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও তত। সামান্তরিকের ক্ষেত্রফল বলো, বুঝছো কিনা? তাহলে এই যে ভূমি গুণ উচ্চতা 125 গুণ 5 গুণ করলে কত হয়? 625 বর্গমিটার, অবশ্যই যেহেতু মিটার মিটারে দেওয়া ছিল, মিটার স্কোয়ার। অতএব প্রশ্ন মতে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও 625 বর্গমিটার। আমি যদি ওই বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এ স্কোয়ার। প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 625 বর্গমিটার। তাহলে বলো তো এ সমান সমান কত? প্লাস মাইনাস 625-এর বর্গমূল করো, হবে সম্ভবত 25, তাই না? √/625, 25, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস 25, কিন্তু মাইনাসটা কিন্তু হবে না, কারণ বর্গের বাহুর দৈর্ঘ্য অবশ্যই ঋণাত্মক হতে পারে না। তাহলে বর্গের একটা বা বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 25 মিটার আমি বের কইরা ফেলাইছি। বাট আমার কোশ্চেনে চাইছে কি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের কিন্তু একটা সূত্র ছিল, তোমার কি মনে আছে কারো? সূত্রটা মুখস্থ রাখতে পারো চাইলে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু লিখে রেখেছি। প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমি কিন্তু সুন্দর করে অত কিছু লিখিনি, তোমরা কিন্তু অবশ্যই লেখার সময় লেখবা, একটু বড় করে লেখবা, নাইলে সারা মার্ক দিতে চায় না, ঠিক আছে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কত? √2 × a, √2 × a, এই সূত্রটা পারলে মুখস্থ করে ফেলাবা, ঠিক আছে। এটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। যদি চাওয়া হয়তো যে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, তাহলে কিন্তু আমি বলতাম যে 4 গুণ মানে 4a আর কি, তাহলে তখন আমার অ্যান্সার হইতো 100 মিটার। বর্গক্ষেত্রের যদি পরিসীমা চাইতো তাহলে আমার অ্যান্সারটা হইতো 100 মিটার, বাট পরিসীমা তো চাই নাই, সো আমি বের করবো না। আমার কাছে চাওয়া হয়েছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে √2 × এর মান জানি কত পাইলাম? 25। এর পরিচয় কি? প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 25-এর সাথে √2 গুণ করো, কত হয়? 35.35। ওয়াও, হোয়াট আ নাম্বার! 35.35। আর এখানে মানে এককটা কি হবে বলো তো? এটা কিন্তু ক্ষেত্রফল না যে তুমি বর্গ মিটার দিয়ে দেবা, অবশ্যই এটা মিটার, কারণ এটা কর্ণের দৈর্ঘ্য, নট ক্ষেত্রফল, নট আয়তন। আর মিটার কেন হয়েছে? কারণ এই যে এ তুমি বের করছো, এটা কিন্তু 25 মিটার ছিল। এটা কেন মিটার ছিল আমি কিভাবে বুঝলাম? কারণ এই 625 কিন্তু বর্গ মিটার ছিল। এই জন্য তুমি যখন বর্গমূল করছো, তখন স্কোয়ার আর √/, কাটাকাটি গিয়ে শুধু মিটারটা ছিল। আচ্ছা, এইটা যে মিটার স্কোয়ার ছিল আমি কিভাবে বুঝলাম? এখানেই বুঝলাম। কোনো প্রবলেম আছে? এই 125ও মিটারে ছিল, 5ও মিটারে ছিল, এই জন্য গুণ করলে মিটার স্কোয়ার হয়েছে। বলো 100% ক্লিয়ার কিনা এই ম্যাথটা? আচ্ছা, তাহলে 9 নাম্বার, আরো সহজ। সামান্তরিকে না, এটা সহজ না, মিথ্যে কথা বলবো না। তবে এরকম ম্যাথ কিন্তু আমরা উদাহরণে করছি অনেকগুলা, অনেকগুলো না, একটা করছি। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণটি 28 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। বলো, এই টাইপের ম্যাথ আমরা উদাহরণে করছি নাকি করি নাই? উদাহরণে কত নম্বর এটা? কি 12 নম্বর নাকি না জানি 11 নম্বর? 12 না? কত বিলিয়ন, তাই না? নাম্বারও মুখস্থ করে রাখি আমরা। আচ্ছা, দেখো এখানে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্যটা বইলে দেওয়া আছে, তাহলে এইটা ক্ষুদ্রতম কর্ণ, এইটা, ঠিক আছে। আচ্ছা, আমরা নামকরণ করি। নামকরণ যদি আমরা করি তাহলে ধরো এ বি সি ডি, এটা হলো সেই সামান্তরিক। সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া, তার মানে বড় কোনটা? এবি একটু বড় বড় লাগতেছে, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য 30, এটা কিন্তু সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। আর এডি বাহুর দৈর্ঘ্য হলো গিয়ে 26 সেন্টিমিটার। আচ্ছা, এবি যদি 30 সেন্টিমিটার হয়, এই সিডি বাহুর দৈর্ঘ্য কিন্তু 30 সেন্টিমিটার। আবার এডি যদি 26 সেন্টিমিটার হয়, এই বিসি বাহুর দৈর্ঘ্য কিন্তু 26 সেন্টিমিটার। আমি আর লেখলাম না, এগুলো তোমরা বোঝো। আর এই যে কর্ণটা দেখতেছো বইলা দেশে, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, ঠিক আছে, 28 সেন্টিমিটার। এখন আমি একটু সহজ করে বুঝাই, নাহলে আবার বেশি ইজিবিজি হয়ে যাবে। আমি এখানে 30টা লিখলাম, ঠিক আছে। কারণ আমি এখন এই যে ত্রিভুজটা দেখতেছো না, এই ত্রিভুজটা নিয়ে একটু কাজ করতে চাইতেছি।
যেহেতু এই অঙ্কটা আমি উদাহরণে হুবহু করাইছি, এখন আমি বুঝতেছি না আসলে আমি তোমার কতটুকু বুঝাবো। তাও একটা কাজ করি, পুরোটাই বুঝাই। তুমি অপর কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে। অপর কর্ণ মানে কোনটা? এই যে এই কর্ণটা, এই কর্ণটা যদি আমরা ড্র করি, দেখো তো, এই যে এই কর্ণের দৈর্ঘ্যটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখন এই কর্ণের দৈর্ঘ্য তুমি কিভাবে বের করতে পারো? তুমি যদি কোনোভাবে এখানে এই যে চতুর্ভুজে, আমরা জানি সবসময় কি এই কর্ণ কিন্তু চতুর্ভুজকে দুইটা ত্রিভুজে বিভক্ত করে। যেমন এই যে এসি কর্ণ এই সামান্তরিককে এডিসি আর এবিসি এই দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। আবার তুমি যদি বিডি কর্ণের দিকে তাকাও, এই বিডি কর্ণ বিসিডি আর বিএডি এই দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। এখন আমার কথা হইলো, আমি যদি কোনোভাবে অপর যে কর্ণ যার দৈর্ঘ্য আমার কাছে জানতে চাওয়া হয়েছে, সেই কর্ণকে কোনো একটা সমকোণী ত্রিভুজের বাহু আকারে আনতে পারি, তাহলে আমার কাজটা অনেক বেশি সহজ হবে। কিন্তু এখানে দেখো এইটাও সমকোণী ত্রিভুজ না, আবার এইটাও সমকোণী ত্রিভুজ না। তাহলে এই সময় আমি কি করতে পারি? আমার একটা জোর কইরা সমকোণী ত্রিভুজ আনা লাগবে। ঠিক আছে? অনেকে আবার মনে করতে পারে, ভাই এইটা বুঝি একটা সমকোণী ত্রিভুজ। শোন, এটা সমকোণী ত্রিভুজ না, এটা যদি একটা রম্বস হইতো তাহলে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ হইতো। কারণ রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে একেবারে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বাট এটা কিন্তু সামান্তরিক। তো ভুল করো না, ঠিক আছে? আচ্ছা, যেখানে ছিলাম, আমি জোর করে একটা সমকোণী ত্রিভুজ কিভাবে আনবো, সেই প্রসেসটা হইলো, মনে করো তুমি গত ক্লাসে আমি সম্ভবত এইটাকে বর্ধিত কইরা এইখানে আমি উচ্চতাটা আঁকছিলাম, বাট আজকে আমি অন্যটা করি যেটা বইতে দেওয়া আছে। তুমি এই যে ডিসি বাহুকে একটু বর্ধিত করবা। ডিসি বাহুকে বর্ধিত করি যেন, ঠিক আছে, ডিসি বাহুকে বর্ধিত করি, দেন এই যে বি আছে না, বি থেকে ডিসির উপর আমি একটা লম্ব টানবো। ঠিক আছে, এটা আশা করি তোমরা জ্যামিতি লিখতে পারো। তারপর আমি বলি যে ডিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করি এবং পিই লম্ব ডিই আঁকি। ঠিক আছে, বিই লম্ব ডিই, এই যে বিই লম্ব ডিই আঁকি। এগুলা কিন্তু তোমার ওই যখন আমি জ্যামিতি টেমিতি করাবো ওই সময় তোমরা এই লেখাগুলো শিখাবো আমি, ঠিক আছে? যাই হোক, আপাতত একটু লেখা আমাদের লাগবে, নাহলে স্যাররা মার্ক দেবে না। এখন দেখো, আমি কিন্তু জোর করে একটা সমকোণী ত্রিভুজ পাইছি। কিভাবে? এই যে বিই কিন্তু লম্ব, তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি। অর্থাৎ এই যে বি বিডিসি না, কিন্তু এই এই ত্রিভুজ না, কিন্তু এটা কিন্তু ছিল না, এই জন্য আমি এই নতুন একটা ত্রিভুজ আনছি। এই বিইডি কোন ত্রিভুজ? এই ত্রিভুজটা বিইডি ত্রিভুজ, এই যে এই পুরোটা বিইডি। ঠিক আছে, এই ত্রিভুজটা নিয়ে আমি কাজ করব। এই ত্রিভুজের আমার এটা বের করতে হবে। তাহলে আমি কোনোভাবে যদি এই বাহুর মান জানি আর এই বাহুর মান জানি, তাহলে কিন্তু আমি পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এইটাও বের করে ফেলাইতে পারবো। তাহলে আমার মেইন টার্গেট কি? এই ডিই বাহুর মান বের করা আর বিই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। এখন বিই বাহুর দৈর্ঘ্য কি আমি জানি? আমি জানি না। আমি ডিসি বাহুর দৈর্ঘ্য জানি, বাট সিই বাহুর দৈর্ঘ্য কি আমি জানি? আমি জানি না। তার মানে আমার প্রথমে সিই আর বিই এই দুইটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এতটুকু কি ক্লিয়ার? তোমরা তো গত ক্লাসে এমনিই ছিল, তোমরা এগুলা বুঝতেছো আমি কি বলতেছি, বাট যারা আগে দেখে নাই তারা এখন বুঝবে আর কি। যাই হোক, তাহলে এই বিইর দৈর্ঘ্য আমার নির্ণয় করতে হবে। কিভাবে করব? লক্ষ্য করো, এই যে বিই এই যে উচ্চতাটা, আমি যদি এ বিন্দু থেকে সিডি বাহুর উপর লম্বটা আঁকি, তাহলে আমার এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য কি সেম হবে নাকি আলাদা হবে? অবশ্যই সেম হবে, কারণ এ বি আর ডিসি কিন্তু সমান্তরাল, এই জন্য এই উচ্চতাটা কিন্তু সেম হবে। ঠিক আছে, তাহলে আমি উচ্চতাটাকে আমি ধরে নেব, লেখবা তোমরা খাতায় যে ধরি বিই সমান সমান এইচ মিটার। আবার এ, আচ্ছা ভালো কথা, এদিকেও তো একটু নামকরণ করা লাগবে, তাইলে এটার নাম আমি করণ করলাম এফ, এ এফ। ঠিক আছে, এই এ এফ সমান সমান বিই সমান সমান এইচ মিটার, এইটাও এইচ, এইটাও এইচ। তাহলে এই এইচ এর ভ্যালুটা আমার জানতে হবে। এখন এইচ এর ভ্যালুটা আমি কিভাবে বের করতে পারি? লক্ষ্য করো, আমি যদি একেবারে প্রথমে এই এডিসি, এই এসি কর্ণটা কিন্তু এই এডিসি ত্রিভুজের সৃষ্টি করছে, তাই না? এই যে এই ত্রিভুজটা এডিসি, আমি এই ত্রিভুজটার কথা কেন বলতেছি দেখো তো, এই ত্রিভুজের তুমি কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্যই জানো। ডিসিও জানো 30, এডিও জানো 26, আবার এসিও জানো 28। আমরা জানি একটা ত্রিভুজের যদি তিনটা বাহুর দৈর্ঘ্যই তুমি জানো, তাহলে কিন্তু তুমি তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারো অর্ধ পরিসীমার সাহায্যে। মনে আছে? তাহলে লেখো ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল।
আমি এই টাইপের কিন্তু আর ম্যাথ করাবো না, এটাই লাস্ট। অনুশীলনীতে যদি আরো পাই সেগুলো আমি করাবো না। সূত্র হলো গিয়ে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। তাই এই যে ম্যাথটা আমি করাইতেছি সবাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। মাইনাস সি, ঠিক আছে। এস হইল কি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা মানে হইল গিয়া তোমার যত বাহু আছে প্রত্যেকটা বাহু যোগ করবা, সেই সমষ্টিটাকে তুমি জাস্ট 2 দিয়ে ভাগ করবা। এই এ প্লাস বি প্লাস সি এটা হইল গিয়ে পরিসীমা। তুমি যখনই এর অর্ধেক করবা বা 2 দিয়ে ভাগ করবা তখন তোমার বের হয়ে যাবে অর্ধ পরিসীমা। তাহলে 26, 28 আর 30 তুমি যদি যোগ করো তাহলে কত আসে? 84 নাকি? সম্ভবত 84। 84কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 42। মানে 42, এককটা একটু সাবধান, এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া ছিল, তাহলে 42 সেন্টিমিটার। ঠিক আছে, অর্ধ পরিসীমা হচ্ছে 42 সেন্টিমিটার। তাহলে ইকুয়ালস টু রুট ওভার এস এর জায়গায় বসাও 42 ইন্টু 42 থেকে এ এ মনে করো যে কোনো একটা তুমি ধরো। 42 থেকে যদি তুমি 30 বিয়োগ করো তাহলে কত হবে? 12। তুমি 28 বিয়োগ করো কত হবে? 14। তুমি 26 বিয়োগ করো কত হবে? 16। এখন এই অ্যান্সারটা একটু বের করো কষ্ট করে তোমরা। 42 ইন্টু 12 ইন্টু 14 ইন্টু 16 কত হয়েছে তোমাদের? 336, তাই না? এত এককটা কি হবে? এবার কিন্তু সেন্টিমিটার ছিল, তাহলে হবে বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল না, তাহলে বর্গ সেন্টিমিটার অথবা সেন্টিমিটার স্কোয়ার। বুঝছো? নাকি সমস্যা আছে কোনো কারো? কারো কোনো ডাউট থাকলে এখন একটু কোশ্চেন করো, নাহলে কিন্তু পরে তোমার ডাউটটা আর সলভ করা হবে না। প্রবলেম আছে কারো? বলো। আচ্ছা, আমি ধরি যে তোমাদের নাই। তাহলে এই যে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করলাম এই পদ্ধতিতে, তাই না? এই পদ্ধতিতে এখন কিন্তু আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা জানি। এখন তাইলে আমার সুবিধা কি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার 3-4টা টেকনিক আছে। তার মধ্যে একটার মাধ্যমে আমরা বের করছি, কারণ এখানে 3টা বাহুর দৈর্ঘ্যই দেওয়া ছিল, এই জন্য আমি এই পদ্ধতির মাধ্যমে করছি। এছাড়াও লক্ষ্য করো, আমার মেইন টার্গেট হলো এই যে এ এফ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা অথবা এই উচ্চতা বা এইচ নির্ণয় করা। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের মেইন সূত্র কি? হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা। তুমি যে পদ্ধতিতেই ক্ষেত্রফল নির্ণয় করো না কেন, ক্ষেত্রফল কি আলাদা হবে? হবে না। তাহলে আমি যদি এই হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা লিখি, দেখো হাফ ইন্টু এই যে ত্রিভুজটার কথা আমি বলতেছি, কোন ত্রিভুজ? ত্রিভুজ কিন্তু এডিসি, এই এডিসি নিয়ে আমি কাজ করতেছি, এই এডিসি এতটুকু। এডিসি ত্রিভুজের মধ্যে যেহেতু আমি উচ্চতা এইটা, তাহলে এটা কোন বাহুর উপর লম্ব? এই বাহুর উপর লম্ব, এই যে সিডি বাহুর উপর লম্ব। তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য কত? 30, তাই না? বা আমি একটু ডিটেলসই লিখি, হাফ ইন্টু সিডি, এই যে ভূমি, ভূমি হিসেবে আছে সিডি আর উচ্চতা হিসেবে আছে এএফ। ক্ষেত্রফল কত হবে প্রশ্ন মতে? 336। একটু আগে আমি বের করছি অন্য পদ্ধতিতে। এখন হাফ ইন্টু এই যে সিডি, সিডি বাহুর দৈর্ঘ্য হলো গিয়ে 30 সেন্টিমিটার। আর এফ হল, এফ কে আমি ধরে নিছি এইচ, তাই না? এইচ এর ভ্যালুটাই তো বের করার জন্য আমি এত কাহিনী কুহিনী করতেছি। এখন বলো তো তোমরা বুঝছো কিনা আমি কি কি করলাম? এই 30কে 2 দিয়ে ভাগ করলে হবে 15, 15 আবার এই পাশে চলে আসবে। 336কে 15 দিয়ে ভাগ করো, 22.4। এত অবশ্যই সেন্টিমিটার, মিটার কিন্তু না, কারণ এখানে ওই বর্গ সেন্টিমিটার ছিল, 336 বর্গ সেন্টিমিটার ছিল। বুঝছো? উচ্চতা বের হয়ে গেল। এখন উচ্চতা যেহেতু বের হয়েছে, আমার এ এফ বের হওয়া মানে কিন্তু বিইও বের হওয়া, কারণ এ এফ আর বিই এই দুইটার দৈর্ঘ্য কিন্তু সেম, এইচ মিটার। তাহলে এইচ এর ভ্যালু বের হয়ে গেছে, তার মানে আমি কিন্তু বিইর দৈর্ঘ্য জানি। এখন আমার নেক্সট যেটা জানতে হবে সেটা হলো এই সিইর দৈর্ঘ্য। আচ্ছা, এই সিই আর বিই এই দুইটা মিললে কোন ত্রিভুজ আছে? দেখো, এই একটা বাহু, এই একটা বাহু, এই আর একটা বাহু। এখন দেখো তো এই বাহুটার দৈর্ঘ্য কি আমি জানি? এই সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য বলতেছে না 26 আর 30। তাহলে এটা কি? এটা যদি 26 হয় এডি, তাহলে বিসির দৈর্ঘ্য কত? অবশ্যই 26 সেন্টিমিটার। তাহলে বিসির দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। এইচ, এই যে বিই বাহুর দৈর্ঘ্য, এটাও কিন্তু বের হয়ে গেছে 22.4 সেন্টিমিটার। আবার যেহেতু এই যে ত্রিভুজ বিসিই একটা সমকোণী ত্রিভুজ, এখানে তুমি পিথাগোরাসের উপপাদ্য মাধ্যমে সিই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবা নাকি পারবা না?
লেখবে গুলা ত্রিভুজ বিসিই তে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসি স্কোয়ার বা 26 স্কোয়ার সমান সমান সিই স্কোয়ার যোগ বিই স্কোয়ার মানে এইচ এর স্কোয়ার। ঠিক আছে, এইচ এর ভ্যালু কত? 22.4, 22.4 স্কোয়ার। বলো বুঝছো কিনা? অতএব সিই এর ভ্যালু তাহলে কত হবে? ও আচ্ছা, এখানে সিইটি না কইরা আমি ডিরেক্টলি এই মনে প্রথম লাইনে একটা জিনিস করতে পারতাম, সেটা হলো মনে করি সিই বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, তাইলে আমার বারবার সিই সি লেখা লাগতো না, এর বদলে জাস্ট এক্স লিখতাম, তাইলে একটু সৌন্দর্য বাড়তো, আর কিছুই না। এখন আমি এই যে 26-এর স্কোয়ার থেকে যদি কত 26 স্কোয়ার মাইনাস 22.4 স্কোয়ার কত হয়, যত হয় ওটাকে যদি আমি বর্গমূল করি তাহলে অ্যান্সার আসে 13.2। এটাই হইল সিই বাহুর দৈর্ঘ্য, 13.2 অবশ্যই সেন্টিমিটার। তাই এই সিই বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেছে। এখন বলো তো আমি এই ফুল ডিই বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? এতটুকু 30 আর এতটুকু বের হয়েছে কত? 13.2। তাহলে ফুল ডিই বাহুর দৈর্ঘ্য হবে 30 যোগ 13.2। ডিই বাহুর দৈর্ঘ্য 30 যোগ 13.2 কত হয়? 43.2 সেন্টিমিটার। আবার এই বিই বাহুর দৈর্ঘ্য তো আমি একটু আগেই বের করে ফেলেছি, 22.4 সেন্টিমিটার, তাই না? বিই সমান সমান 22.4 সেন্টিমিটার। তাইলে এখন কিন্তু আমি বিডি কর্ণ মানে এই যে বিডি বাহু আর কি, বা বিডি কর্ণ, এটার দৈর্ঘ্য নির্ণয় করে ফেলাইতে পারি। বিডি সমান সমান হবে রুট ওভার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আমি কিন্তু খুব মানে ভালোভাবে লিখতেছি না, বাট তোমরা অবশ্যই ভালোভাবে লিখবা। 22.4 হোল স্কোয়ার, এটা একটু ক্যালকুলেটরের মাধ্যমে বের করে দেখো কত হয়। 48.66। যেহেতু ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার, এখানে কিন্তু ভাই আমার ভুল হইলেও হইতে পারে। তো তোমরা একটু উত্তরমালা দেখা নিও, একটু সাবধানে নিজেরা আবার ক্যালকুলেট করো, তাইলে হবে। ঠিক আছে, মাঝে মাঝে হয়েছে কি ক্যালকুলেশন একটু ভুল হয়ে যেতে পারে, আমি শিওর জানি না এটার অ্যান্সার আমারটার সাথে উত্তরমালা মিলছে কিনা, বা যদি না মিলে তোমরা নিজেরা আবার একটু ক্যালকুলেশন করো। পদ্ধতিতে কোনো সমস্যা নাই, জাস্ট একটু হয়তো বা ক্যালকুলেশনে গরমিল থাকলেও থাকতে পারে। বলো বুঝছো কি না এই পুরোটা? তোমাকে শুধু সমাধান করাই দেওয়া হয় নাই, বরঞ্চ কোন লাইনের পরে কোন লাইন আমি কেন পড়ছি সেই ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রশ্ন নাম্বার 10-এ কি বলা আছে, আজকের শেষ ম্যাথ এটা। একটা রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। আচ্ছা, আমরা প্রথমে একটা রম্বসের আগে ছবি আঁকি, ঠিক আছে, নাইলে কিন্তু আমরা এটা পারবো না। রম্বস যেহেতু, তার মানে আমার চারটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু হবে সমান, বিপরীত বাহুগুলো অবশ্যই হবে সমান্তরাল। আবার কোণগুলো কিন্তু জীবনও এক সমকোণ হবে না, যদি এক সমকোণ হইতো তাহলে এটাকে আমরা রম্বস বলতাম না, আমরা বলতাম কি? বর্গ। এখন রম্বসের দেখো পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার। রম্বসের পরিসীমার সূত্র কি? 4 গুণ বাহুর দৈর্ঘ্য বা 4a। আমি যদি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ ধরি, তাহলে রম্বসের পরিসীমা কি 4a। প্রশ্ন মতে পরিসীমা কত? 180, এককটা কিন্তু সেন্টিমিটার। তাহলে এ সমান সমান কত হবে? 180-কে 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 4 5 20, তার মানে 45। এ সমান সমান 45 সেন্টিমিটার। অতএব এই রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? 45 সেন্টিমিটার। এখন দেখো তো নেক্সট লাইনটা পড়ো, কি বলা আছে? বলা আছে যে ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য বলা আছে 54। তার আগে বলো রম্বসের সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি? ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো রম্বসের কর্ণ। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা আমার অলওয়েজ কাজে লাগবে, অলওয়েজ। ঠিক আছে, অলওয়েজ। ক্ষুদ্রতম কর্ণ কোনটা দেখি বোঝা যাইতেছে। আচ্ছা, নামকরণটা আমি আগে কইরে নিই, এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি। এখন এই এসি হইল গিয়ে ক্ষুদ্রতম কর্ণ আর বিডি হইল গিয়ে বৃহত্তম কর্ণ। ঠিক আছে, এই অপর কর্ণের দৈর্ঘ্য কিন্তু জানতে চাইছে, মানে বিডি কর্ণের দৈর্ঘ্যটা জানতে চাইছে, আর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে রম্বসের, সেটা আমরা পারবো, অবশ্যই সহজ। ঠিক আছে, তাইলে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি? অপর কর্ণ মানে তো বুঝছো, এই যে বিডি, এই বিডির দৈর্ঘ্য তুমি নির্ণয় করতে চাইতেছো।
আর তোমার দেওয়া আছে শুধুমাত্র এসি কর্ণের দৈর্ঘ্য। আইডিয়া দাও কিভাবে বা কোন পদ্ধতিতে আমরা এই বিডির মানটা নির্ণয় করতে পারবো, একটু চিন্তা করো তাহলে তারপর আমাকে বলো। তুমি জাস্ট এই যে রম্বসটা আছে, এই রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানো, যেমন এই বাহুটার দৈর্ঘ্য হলো গিয়া 45 সেন্টিমিটার, এইটা 45 সেন্টিমিটার, এইটা 45, এটা 45। কিছু কি পাইলা? খুবই সহজ। দেখো, রম্বসের কর্ণদ্বয় যেহেতু পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আমি ধরে নিতেছি যে এসি আর বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করতেছে। এখন ও বিন্দুতে যদি ছেদ করে, আমি মনে করো এই এ ও বি ত্রিভুজ নিয়ে কাজ করতে চাইতেছি শুধুমাত্র, ঠিক আছে? মানে তুমি যে কোনো ত্রিভুজ নিয়েই কাজ করতে পারতা চাইলে, বাট আমি যেহেতু এখানে 45 লিখছি, এই জন্য আমি এ ও বি ত্রিভুজ নিয়ে কাজ করতে চাইতেছি। এখন এ ও বি ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্যটা তুমি জানো, আর এবি বাহুটা দেখো তো, এটা কিন্তু এই সমকোণের ঠিক বিপরীত বাহু। তার মানে এটা কিন্তু আমার অতিভুজ। অতিভুজের মান আমি জানি 45 সেন্টিমিটার, বাট এই বাহু আর এই বাহুর মান আমি জানি না। কোনোভাবে আমি যদি, দেখো, কোনোভাবে আমি যদি এই এও এওর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিওর দৈর্ঘ্যটাও বের করতে পারবো। আর বিও কি বলতো? বিও হইল এই বিডির অর্ধেক, তাই না? কারণ আমরা জানি এরা সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এই বিও যদি হয় 5, তাহলে বিডি হবে 5×2 = 10। এভাবেই কিন্তু আমি অপর কর্ণের দৈর্ঘ্যটাও বের করে ফেলতে পারবো। তার মানে আমার এখন কোনোভাবে টার্গেট হইলো এই এও বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করা। এখন এও বাহু দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমার কি কোনো শর্ত বা কোনো একটা হিন্ট দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে, লক্ষ্য করো। ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার। তার মানে এই যে এসি, এসি যদি 54 সেন্টিমিটার হয়, এই এসি কিন্তু এদিকে অর্ধেক হয়ে গেছে। তার মানে এই যে এও, এও কিন্তু হবে এসির অর্ধেক, তাই না? এসি ডিভাইডেড বাই 2। তাহলে এসি যদি 54 হয়, 54 কি 2 দিয়ে ভাগ করলে কত হয়? 27। তার মানে 27 সেন্টিমিটার। এও বাহুর দৈর্ঘ্য 27 সেন্টিমিটার। এখন তুমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখবা যে ত্রিভুজ এওবি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু কি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ত্রিভুজ এওবি তে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এগুলো নিজেরা লিখে নেবা, এবি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। আমি এবি এর মান কত? 45, তাই না? তাহলে 45 স্কোয়ার ইকুয়ালস টু ও এর ভ্যালু কত বা এ ওর ভ্যালু কত? 27 স্কোয়ার প্লাস, আর ওবি তো ওবি, ওবি স্কোয়ার। এখন তুমি তাহলে 45 স্কোয়ার মাইনাস 27 স্কোয়ার, এটা হবে ওবি স্কোয়ারের ভ্যালু। অতএব এই 45-এর স্কোয়ার থেকে আগে বিয়োগ করে নিই, 45 স্কোয়ার মাইনাস 27 স্কোয়ার। দ্য অ্যান্সার ইজ 1296। এটা হলো ওবি স্কোয়ারের ভ্যালু। এখন আমার কাছে তো ওবি স্কোয়ারের ভ্যালু জানতে চাই নাই, আমার লাগবে ওবির ভ্যালু, ঠিক আছে? ওবি, ওবি সমান সমান কি? এটা রুট ওভার, রুট ওভার করলে কত হয়? 36। তার মানে ওবি সমান সমান 36। আর অবশ্যই আমার এককটা কি হবে? এগুলো সেন্টিমিটারে ছিল, তাই না? তাহলে 36 সেন্টিমিটার। তাহলে ওবি বাহুর দৈর্ঘ্য আমি কিন্তু পাইয়ে গেলাম 36 সেন্টিমিটার। এখন আমি জানি যে অপর যে কর্ণ বিডি, বিডি হইল গিয়া ওবির দ্বিগুণ, তাই না? ওবির দ্বিগুণ হইল গিয়া বিডি। তাহলে বিডি সমান সমান 2 × ওবি। এখন ওবির দৈর্ঘ্য যদি হয় 36, তাহলে 36-এর 2 গুণ করবা, 2 × 36, ঠিক আছে? করলে কত হয়? 72 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্যটা কি বের হয়ে গেল না? অপর কোণের দৈর্ঘ্য যদি বের হয়ে যায়, ক্ষেত্রফল নির্ণয় করা তো কোনো ব্যাপারই না, কারণ রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা খুবই সহজ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণের দৈর্ঘ্য হলো গিয়ে 72 সেন্টিমিটার, আরেকটা কর্ণের দৈর্ঘ্য কত? 54 সেন্টিমিটার। তাহলে সিম্পলি জাস্ট এটার মান বের করো, ঠিক আছে? 1944, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। এত কি হবে? এককটা অবশ্যই সেন্টিমিটার স্কোয়ার হবে, কারণ আমার সবকিছু সেন্টিমিটারে ছিল। দেখো, সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, অবশ্যই সেন্টিমিটার স্কোয়ার হবে। তুমি যদি মিটার মিটারে কনভার্ট করতো তাহলে মিটার স্কোয়ার হইতো। বলো, কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকুক।
আমি যে কটা ম্যাথ করাইছি আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথই বুঝছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।